Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ড থেকে ক্লাস নাম্বার 48 48তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। ওকে, তো আমাদের ক্লাস রুটিন কি আছে? সকাল 7:30 থেকে আমরা ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ, অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপ কি আছে? দ্য ওয়ে অফ সলিউশন এই নামে তোমরা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাচ্ছ, এখানে জয়েন করো। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা এখানে পাচ্ছ। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, সেখানে আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তুমি দেখতে পাবে। তো চলো আমরা যে নতুন ব্যাচের কথা বলবো, WBPKP প্র্যাকটিস ব্যাচ, সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ। এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয়। যারা ফাউন্ডেশন রেডি রয়েছে, অর্থাৎ মোটামুটি একটা ধারণা হয়েছে, এবার প্র্যাকটিস দরকার, তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ। বা যদি কেউ মনে করো যে দেখি প্র্যাকটিস ব্যাচটা কেমন, অবশ্যই নিতে পারো। ঠিক আছে, 3 মাসের এই ব্যাচ, 3 মাস আমরা ক্লাস করাবো এবং এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা পাবে 8 মাস, 8 মান্থ। এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাচ্ছ। দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে। আগামী 23শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি মনে করো যে এই ব্যাচ প্রয়োজন আছে, অবশ্যই নিয়ে নাও, সময় নষ্ট না করে। তো এখানে আমরা লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস করাবো। দেখো, তোমাদের এই মুহূর্তে যারা WBPKP অ্যাসপিরেন্টস রয়েছে, ওয়ান শট এক্সাম, অর্থাৎ একবার পরীক্ষা। আগে কি হতো, প্রিলিমস হলো, তারপর মাঠ, PMT PET হলো, দেন আবার মেন হলো, ইন্টারভিউ হলো। তো এইটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, একটা স্টেপ কমানো হয়েছে। প্রথমটাই ফাইনাল পরীক্ষা, তারপর PMT PET, দেন ইন্টারভিউ, অর্থাৎ প্রথম পরীক্ষাটাই ফাইনাল পরীক্ষা। চাকরি পাবে কি পাবে না এখানে ডিসাইড হয়ে যাবে। ওকে, তাহলে তোমাকে এটা কতটা গুরুত্ব সহিত পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষা হবে, নিশ্চয়ই হবে, এবং তোমাকে রেডি হয়ে থাকতে হবে। যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে স্বাভাবিকভাবেই, তাহলে তোমাকেও সেই লেভেলের প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তো যদি মনে করো আমাদের সঙ্গে প্র্যাকটিস করবে, অবশ্যই যুক্ত হতে পারো এই ব্যাচে। দুর্দান্ত একটা ব্যাচ, সোম থেকে শনি লাইভ ক্লাস, সমস্ত ক্লাসের PDF, মক টেস্ট, সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি আমাদের আরও ব্যাচ রয়েছে, জানিয়ে রাখলাম তোমাদেরকে। যদি কারো প্রয়োজন হয়, দেখো আমরা নর্মালি ANM GNM 1 বছর পড়িয়েছি, তাতেই প্রচুর সাফল্য এসছে। ANM GNM 2025 সালকে টার্গেট করে আবারও ব্যাচ শুরু করে দিয়েছি আমরা। 16 তারিখ থেকে ব্যাচ শুরু হয়েছে। যারা ভর্তি হতে চায়, তোমরা বা তোমাদের পরিচিত কারা আছে একটু অ্যানাউন্স করে দেবে তাদের মধ্যে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0, সমস্ত পরীক্ষার একটা জেনারেল সিলেবাস হয়। তো সেই সিলেবাস আমরা ডিজাইন করেছি এমনভাবে যে সমস্ত পরীক্ষায় কাজে আসবে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ একদম গোড়া থেকে এই ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ভিত্তিক আলোচনা ডিটেলস এখানে আছে। শুধু রেলের জন্য ফাউন্ডেশন ব্যাচ 2 রয়েছে। আচ্ছা, SSC রেলের শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচের যারা প্রয়োজন বোধ করো, তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে। এছাড়া আরও অনেক ব্যাচ রয়েছে। ক্লার্কশিপের মেনের ব্যাচ রয়েছে, ডেসক্রিপটিভ ব্যাচ, প্রাইমারি ব্যাচ রয়েছে, প্রাইমারি টেটের ব্যাচ। যাই হোক, তো আমরা আজকের MCQ আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, দুর্দান্ত একটা প্রশ্ন। কে হাইন্দব ধর্মধারক, অর্থাৎ হিন্দু ধর্মের রক্ষাকর্তা, এই উপাধি কে নিয়েছিলেন? গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে নিয়েছিলেন? গো ব্রাহ্মণ প্রতিপালক একটা উপাধি, যেটি নিয়েছিলেন শিবাজি। এখানে এই উপাধি, এটাও শিবাজি নিয়েছিলেন। মারাঠা বীর শিবাজি, তার উপাধি ছিল এটি। বুদ্ধ ভগত জয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? বুদ্ধ ভগত জয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক উত্তর এখানে কোনটি হবে? কোল বিদ্রোহ কবে হয়? তো এখানে উত্তর কি হবে? মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা, বুদ্ধ ভগত জয়া ভগত, তাদের নাম আমরা পাচ্ছি কোল বিদ্রোহে। এই কোল বিদ্রোহ সাল 1831-32 এই সময় হয়েছিল কোল বিদ্রোহ, এবং এই বিদ্রোহের নেতৃত্বের মধ্যে আমরা নাম পাচ্ছি বুদ্ধ ভগত জয়া ভগত। মুন্ডা বিদ্রোহ, যেখানে আমরা নাম পাচ্ছি বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা উল্লেখযোগ্য নেতা ছিল, সাঁওতাল বিদ্রোহের নেতা। সিধু
সিধু কানহু তাদের নাম পাচ্ছি। মোট জাতীয় উৎপাদন বলতে আমরা কি বুঝি? এখানে বলা হচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন, মোট আভ্যন্তরীণ উৎপাদন মাইনাস নেট বৈদেশিক উপার্জন, মোট আভ্যন্তরীণ উৎপাদন ইনটু নেট বৈদেশিক উপার্জন, নেট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস উৎপাদনের সময়কালের অপচয়। তো টোটাল যে জিএনপিটা আমরা বলি জিএনপি, এই জিএনপি বলতে কি বোঝায়? এটা বোঝায় জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এই এক্স প্লাস এম এটাকে বলা হচ্ছে নেট বৈদেশিক উপার্জন, আর জিডিপিটা হচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন। তাহলে এই যেটা জানতে চাওয়া হচ্ছে জিএনপি মানে হচ্ছে এখানে অপশনে মোট আভ্যন্তরীণ উৎপাদনকে আমরা বলছি জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এন্ড এক্স মাইনাস এম। এক্স মানে কি? এক্স বলতে এখানে বোঝাচ্ছে যে ভারতীয়রা বিদেশে যে সমস্ত দেশে বাণিজ্য করছে সেই সমস্ত দেশ থেকে যে পরিমাণ ইনকাম করে ভারতে নিয়ে আসছে, এবং মাইনাস এম করছি আমাদের দেশে যে সমস্ত বৈদেশিক কোম্পানি বা ব্যবসায়ীরা বাণিজ্য করে আমাদের দেশ থেকে টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে। তো এটা প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি নেট বৈদেশিক উপার্জন। তাহলে এক্স মাইনাস এমটাকে আমরা বলছি নেট বৈদেশিক উপার্জন, আর জিডিপি অর্থাৎ মোট আভ্যন্তরীণ উৎপাদন। তাহলে এটাই হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। অপশনে রাইট অ্যান্সার আছে। সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাজ্যপাল নাম কি বলতে হবে, যিনি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন? বনওয়ারি লাল যোশী, হেনা পুরোহিত, আজিজ কুরেশি, সুদর্শন আগরওয়াল। এই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটি আছে খুঁজে বার করতে হবে। একজন রাজ্যপাল আমরা জানি কেশরীনাথ ত্রিপাঠী মারা গেছেন, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। এখানে আরেকজন যিনি তিনটি রাজ্যে রাজ্যপাল হিসেবে দায়িত্বে ছিলেন, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মিজোরাম। খুব উল্লেখযোগ্য একটা প্রশ্ন, উত্তর হবে আজিজ কুরেশি। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক। দেখো এই যে প্র্যাকটিসের সব রকম পরীক্ষার জন্য এবং এইগুলোর মাধ্যমে তোমার বিভিন্ন রকমের ধারণা কতটা কি তৈরি হয়েছে বুঝতে পারবে। যদি এটা পেরে যাও, এই ধরনের অঙ্ক বহুবার আমি করিয়েছি, সেম ডেটা দিয়ে অনেকবার বিভিন্নভাবে তোমাদেরকে করানো হয়েছে, যাতে করে এই প্রশ্নগুলো আসলে তোমরা অ্যান্সার করতে পারো। সূত্রটা কি জানতে হবে, তোমার মূল কথা হচ্ছে কনসেপ্ট আগে দরকার, ধারণা কি জানতে চেয়েছে। একটি বস্তুর গতিবেগ ছিল কত? 60 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 60 মিটার সে যাচ্ছে। বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে বেগ বাড়ছে। তাহলে 4 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে? 4 সেকেন্ড পরে ওর বেগ বাড়বে না কমবে? আগে বলো। বাড়বে। প্রত্যেক সেকেন্ডে কতটা করে বেগ বাড়ছে? 5 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বেগ যদি বাড়ে, 4 সেকেন্ডে 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড বেগ বাড়বে। তাহলে 60 + 20 কত হয়? 80। উত্তর হবে 80 মিটার পার সেকেন্ড। এখন সূত্র কি? সূত্র হচ্ছে এটা, v = u + ft। এখানে v হচ্ছে অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ। আমি তোমাদের বেসিক কনসেপ্টটা প্রথমে দিলাম, এবার আমি সূত্র অনুযায়ী বলছি। v হচ্ছে এখানে অন্তিম বেগ, মানে অন্তিম লাস্টে বেগ কত হয়েছে, অন্তিম মানে যেটা জানতে চেয়েছে। প্রথমে 60 ছিল, পরে কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে প্রাথমিক বেগ, পরে হচ্ছে অন্তিম বেগ। আচ্ছা, এখানে f বলতে আমরা বোঝাচ্ছি বস্তুতে যে ত্বরণ রয়েছে, ত্বরণ। আর t মানে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো সময় বা টাইম। এবার এখানে যে ডেটাগুলো পাওয়া গেছে, তাহলে তোমাকে বার করতে হবে কোনটি? এখানে তোমাকে
ভিটা বার করতে হবে। এখানটা জিজ্ঞাসা চিহ্ন। ইউ কত বলেছে? ইউ বলেছে 60 মিটার পার সেকেন্ড। এফ কত? এফ হচ্ছে 5। আর টি কত? টি হচ্ছে 4। তাহলে ফর্মুলায় বসিয়ে দাও। এটা একটু আলাদা কালার দিয়ে করছি। তাহলে ইউ কত? 60 লেখো। এফ কত? 5 লেখো। টি কত? এটা গুণ আছে 4, মানে 60 প্লাস 20, উত্তর হবে 80। একক কি হবে? বেগের একক মিটার পার সেকেন্ড। অপশন বি রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কিভাবে অঙ্কটা করেছি, এখানে যদি বস্তুর বেগ ত্বরণ না দিয়ে যদি মন্দন হতো, তাহলে এখানে যদি মন্দন হতো, মন্দন মানে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার, ঠিক আছে। আর ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। সূত্রটা কি হচ্ছে এক্ষেত্রে? এক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি হবে। যদি মন্দন কাজ করে, বস্তুটা যদি স্লো হয়ে যায়, ধীরে ধীরে বেগ কমছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আর যদি ত্বরণ থাকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। আমরা জানি মন্দন বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ। বুঝা গেল? সূত্রটা দুই জায়গায় অ্যাপ্লাই করতে গেলে যদি ত্বরণ থাকে, তাহলে এখানে তোমাকে প্লাস ধরতে হবে, সাইনটা হবে প্লাস। আর মন্দন হলে সাইনটা হবে মাইনাস। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? দেখো, পদার্থের পরিবর্তনের জায়গায় আমরা দুটো পরিবর্তন দেখব, যে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে পুনরায় আবার ফিরিয়ে আনা সম্ভব, আর রাসায়নিক মানে সেটা আর ফেরানো সম্ভব নয়। এমজি ম্যাগনেসিয়ামের দহন, দাবানল প্লাটিনাম তারের দহন, লোহায় মরিচা পড়া। লোহায় একবার মরিচা পড়লে সেটা আর ওই লোহাটাই নষ্ট হলো। যেগুলো মরিচা পড়ে বাদ হয়ে গেছে, বাদ, আবার ফিরিয়ে আনা সম্ভব নয়, এটা রাসায়নিক পরিবর্তন। এখানে প্লাটিনাম তারের দহনটাকে বলা হচ্ছে একটি ভৌত পরিবর্তন। sp3 হাইব্রিড হবে, হাইব্রিড অরবিটাল এর বন্ধন কোণ কত? sp2 হলে 120 ডিগ্রি হয়। sp3 এটা রাসায়নিক বন্ধনে পাবে। রাসায়নিক বন্ধন বলে একটা চ্যাপ্টার রয়েছে, রাসায়নিক কেমিস্ট্রির একটা পার্ট, ডব্লিউবিসিএস এসেছিল সম্ভবত প্রশ্নটি। তো এখানে এই যে বন্ধন, একটা মৌল বা একটা অণু কিভাবে যুক্ত হচ্ছে, সেটা একটা জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, ঠিক আছে, জ্যামিতিক একটা চিত্র পাওয়া যায়। সেখানে sp2 sp3 এই ধরনের হাইব্রিড অরবিটাল আছে। এর মধ্যে বন্ধন কোণ sp3 হলে 109.5 ডিগ্রি হয়। এটা মনে রাখবে তোমরা। যদি sp বন্ড হয়, শুধু sp হয়, তাহলে মনে রাখবে যে শুধু sp বন্ড, হ্যাঁ, এসটা বড় হাতের হবে। sp বন্ড যদি হয় 180 ডিগ্রি হবে, sp2 হলে 120 ডিগ্রি হবে। আর sp3 কত বললাম? sp3 হলে এটা হয় 109.5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা তোমরা নোট করবে, অত বেশি বুঝতে হবে না ডিটেলসে, কি স্যার এটা কি, ওটা কি, সেটা কি, সব যে বুঝতে হবে তা নয়। তোমরা এইটা নোট করে রাখো, প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন হয়, কমন পেয়ে যেতে পারো। পিএসএলভি এর ফুল ফর্ম কি? পিএসএলভি এর ফুল ফর্ম কি? পাবলিক সোলার লঞ্চ ভেহিকল, পার্মানেন্ট সোলার লঞ্চ ভেহিকল, প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি ভেরিয়েমেন্স, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অপশন ডি সঠিক উত্তর হবে পিএসএলভি এর ফুল ফর্ম।
অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বলতে হবে যে বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয়? ওকে, হ্যালো হ্যালো। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরির জন্য কাজে লাগে? উত্তর হবে ডুরালুমিন। ডুরালুমিন। অতীশ দীপঙ্করের আসল নাম কি? অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। গৌতম বুদ্ধ তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিল, বৌদ্ধ পণ্ডিত, তাকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। তার প্রকৃত নাম কি ছিল? দয়ারাম বিদ্যাধর, আদিনাথ চন্দ্রগর্ভ, ব্রহ্মানন্দ কিশোর, বুদ্রনাথ শ্রীবাস্তব। তো রাইট অ্যান্সার এখানে কোনটি হবে, কেউ বলতে পারবে? উত্তর হবে অপশন বি, আদিনাথ চন্দ্রগর্ভ এখানে সঠিক উত্তর আছে। অপশন বি যারা করেছো উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের ধানের গোলা বলা হয় কোন রাজ্যকে? ভারতের ধানের গোলা বলা হয় এখানে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তো ভারতের ধান চাষ সব থেকে বেশি হয় পশ্চিমবঙ্গে, কিন্তু অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের ধানের গোলা। ধান গবেষণাগার কোথায় আছে? ধান গবেষণাগার কোথায় আছে? ধান গবেষণাগার আছে উড়িষ্যার কটকে। প্রথম ধান গবেষণাগার উড়িষ্যার কটকে, পরবর্তী পুসাতে গম গবেষণাগার, পুসাতে ধান গবেষণাগারও আছে। কটক আছে, পুসা আছে, এগুলো ধান গবেষণাগার। বিশেষ করে কটক মনে রাখবে, ভারতের প্রথম ধান গবেষণাগার। পরবর্তী প্রশ্ন, নিচে কোন গ্যাসে শব্দের গতিবেগ এটা সর্বোচ্চ? শব্দের গতিবেগ কোন গ্যাসে সব থেকে বেশি, আমরা কি করে বুঝবো? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে গ্যাসের ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের একটা সম্পর্ক আছে। ওকে, শব্দের গতি গ্যাসের আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা পয়েন্ট মনে রাখবে, গ্যাসের ঘনত্বের সঙ্গে শব্দের বেগের ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ গ্যাসের ঘনত্ব যদি বাড়ে শব্দের গতিবেগ সেখানে কম। অর্থাৎ যে গ্যাস যত হালকা সেই গ্যাসের শব্দের বেগ বেশি হবে। তাহলে সব থেকে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যদি সব থেকে হালকা গ্যাস হয় তাহলে এখানে শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে। উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন। যে গ্যাস যত হালকা বা যার ঘনত্ব কম তার মধ্যে শব্দের বেগ বেশি হবে। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বা আণবিক ঘনত্ব সব থেকে কম, এটা হালকা গ্যাস, এতে শব্দের গতিবেগ বেশি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? ইটাই রোগ এটা মূলত হয় ক্যাডমিয়াম দূষণে। ক্যাডমিয়াম ধাতুর দূষণে এই রোগটা হয়, ইটাই রোগ।
ক্যাডমিয়াম দূষণে হয় ইটাইটাই রোগ। এবং এখানে মনে রাখতে হবে এই যে ইটাইটাই রোগ প্রথম দেখা গিয়েছিল জাপানে, মিনামাটা রোগ প্রথম দেখা গিয়েছিল জাপানে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কাকে? লোথাল, হরপ্পা, কালিবঙ্গান, মহেঞ্জোদাড়ো। সঠিক উত্তর কি হবে? হরপ্পা সভ্যতা যার প্রধান 4টি কেন্দ্রের নাম হচ্ছে লোথাল, হরপ্পা, কালিবঙ্গান, মহেঞ্জোদাড়ো। এর মধ্যে লোথালকে বলা হতো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। লোথাল যেটা কোথায়? গুজরাটে। লোথাল এই কেন্দ্রটা কোথায়, বর্তমান কোথায় পড়ছে? গুজরাট। গুজরাটের আহমেদাবাদ, যেটাকে এখনো বলা হয় ভারতের ম্যানচেস্টার। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো লোথালকে। নিম্নলিখিত কোনটি তড়িতের মধ্যম পরিবাহী? তড়িতের মধ্যম পরিবাহী কোনটি? কাঁচ, হীরক, গ্রাফাইট নাকি সিলিকা? সঠিক উত্তর কি হবে এখানে? তড়িতের মধ্যম পরিবাহী হচ্ছে গ্রাফাইট। আন্তর্জাতিক পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? প্রত্যেকেটা জানো যে 5ই জুন পালিত হয়। 22শে এপ্রিল আর্থ ডে, 7 এপ্রিল হেলথ ডে, 21শে জুন কি পালন করা হয়? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ফিউজ তারের উপাদান কি থাকে? ফিউজ তার, ফিউজ তার এর বৈশিষ্ট্যটা কি? ফিউজ তার এমন একটি তার যার উচ্চ রোধঙ্ক থাকবে আর নিম্ন গলনাঙ্ক থাকবে। ফিউজ তার এর বৈশিষ্ট্য হচ্ছে রোধ বেশি থাকে, উচ্চ রোধঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক, মানে কোনো রকম ঝামেলা হলে এটা ফিউজ তার বিচ্ছিন্ন হয়ে যাবে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এটা মাঝে মাঝে প্রশ্ন আসে, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধঙ্ক, নিম্ন গলনাঙ্ক। এটা এমন দুটো ধাতু দিয়ে তৈরি করা হয়, টিন, সীসা, এই সিচুয়েশনটা তৈরি করা হয়। বেগের হ্রাসের হারকে কি বলে? এটা কিন্তু একটু আগেই আমরা বলেছি, বলো, ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা, প্রত্যেকে অ্যান্সার করো। বেগের হ্রাসের হারকে কি বলে? বল, ভরবেগ, ত্বরণ, মন্দন। উত্তর হবে মন্দন। আর বৃদ্ধির হার ত্বরণ। বেগ বৃদ্ধির হার ত্বরণ, বেগ হ্রাসের হার মন্দন। নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা কত থাকে, অর্থাৎ জলে সোডিয়াম ক্লোরাইড NaCl এটা কতটা থাকে? 1.00 মোলার, 1%, 0.84%, 1.00 নরমাল। শতকরা কতটা থাকবে যদি আমরা দেখি? 0.84%। অপশন সি রাইট অ্যান্সার আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল? মাদাম এইচপি ব্লাভাটস্কি যার প্রতিষ্ঠাতা বলা হয়। থিওসফিক্যাল সোসাইটি এর ভারতীয় কার্যালয় কোথায় ছিল? আদ্রিয়ার, যেটা কোথায়? মাদ্রাজ। বেলুর, আদাভি, ভেল্লোর। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে, আদ্রিয়ারে ছিল। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলোর কথা প্রথমে বলছিলাম, যারা পরে কানেক্ট হয়েছে দেখে রাখো, আমাদের বর্তমানে অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এসএসসি রেল, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ, রেলওয়ের ব্যাচ, এএনএম, জিএনএম, ফাউন্ডেশন 2, নতুন যে ব্যাচটা এসছে WBBKP অনলি প্র্যাকটিস ব্যাচ। কোনো ব্যক্তি সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির উচ্চতার কত হতে হয়? অর্ধেক, দ্বিগুণ, সমান নাকি 3 গুণ? অর্থাৎ কোনো ব্যক্তির হাইট যদি 6 ফুট হয়, তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত সে যদি কোনো দর্পণে দেখতে চায়, আয়নাতে দেখতে চায়, দর্পণ বা আয়নাটির ন্যূনতম উচ্চতা কত হতে হবে? ন্যূনতম উচ্চতা হতে হবে তার অর্ধেক, অর্থাৎ ব্যক্তির দৈর্ঘ্য 6 ফুট হলে দর্পণটা হতে হবে 3 ফুটের। এবার বলো, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গুজরাট নাকি আসাম?
রাইট অ্যান্সার কি হবে এখানে? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক যেটি অবস্থিত কোথায় হবে? উত্তর হবে ছত্তিশগড়ে। উত্তরাখণ্ডে আছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক যেমন প্রথম, তেমন জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম টাইগার রিজার্ভ। ঠিক আছে। গুজরাটে রয়েছে গির জাতীয় উদ্যান, ভান্সদা জাতীয় উদ্যান গুজরাটে আছে, আসামে মানস, কাজিরাঙ্গা, অনেক কিছু রয়েছে। ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায়? প্রোটিনের ঘাটতিজনিত রোগ, লোহার অভাবজনিত অর্থাৎ রক্তাল্পতা, প্রোটিনের ঘাটতিজনিত রোগ কি হয়? কোয়াশিয়কর ম্যারাসমাস, ভিটামিন এর অভাবজনিত রাতকানা, জেরপ্থ্যালমিয়া। তো যে রোগগুলো বেশি দেখা যায় কোনটি হবে বলো? অপশন এ, বি, সি, ডি। এর মধ্যে সঠিক উত্তর অপশন ডি। এই সব ধরনের রোগ ভারতে সব থেকে বেশি দেখা যায়। কোশ্চেন নাম্বার 24, ভিটামিন বি2 এটাকে কি নামে জানা যায়? অর্থাৎ ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, উপরের কোনোটি নয়। তো ভিটামিন রিলেটেড কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় প্রচুর আসে। ভিটামিন বি2 যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন, এটা সি, পাইরোডক্সিন ভিটামিন বি6। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। গতদিনের হোমওয়ার্ক এটি ছিল, পশ্চিমবঙ্গে খাদার মানে কি? খাদার মানে হচ্ছে নবীন পলিগঠিত উর্বর জমি। নবীন পলিগঠিত উর্বর জমি যেটাকে বলা হয় খাদার। কোশ্চেন নাম্বার 26, ছত্রাক সংক্রমণে এখানে বলতে হবে কোন রোগটি ছড়ায়। এটি আজকে ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আজকে 26টি কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। যারা কানেক্ট আছো প্রত্যেকে জানিয়ে দেবে আজকের সেটে কটা তোমার সঠিক হয়েছে। আমাদের ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমার। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমরা যে পেড কোর্স করছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। তো অনেক প্রশ্ন আলোচনা হচ্ছে, কোশ্চেন আলোচনা চলতে থাকবে। তো তোমরা যারা ক্লাস করছো এতটুকু বলবো যে রেগুলার দেখতে হবে। আজকে দেখলাম, দুদিন দেখলাম না, আবার দেখলাম, এটা কিন্তু করলে হবে না। রেগুলার ক্লাস দেখতে হবে। পড়াশোনাটা তুমি ধারাবাহিক 6টা মাস করো, তুমি মূল ট্র্যাকে চলে আসবে, অর্থাৎ ঠিক লাইনে তুমি চলে আসবে। ঠিক আছে। এটা ধারাবাহিকতার ব্যাপার রয়েছে। তুমি টানা 6 মাস, 1 বছর, 1.5 বছর পর তুমি যে পরীক্ষা দেবে সেটা পাস করবে। তুমি যে সাবজেক্ট যেটা নিয়ে পড়ে থাকো না কেন, যেভাবে ক্লাস চলছে আমাদের শুধু ফ্রি ক্লাস, এখানে যতটুকু ক্লাস হয় ততটুকু যদি দেখো, তোমার যে উন্নতি হবে তুমি প্রত্যেক 1 মাস পরে চেক করবে, দেখবে কতটা উন্নতি হচ্ছে। আমাদের পেড কোর্স রয়েছে, একদম গোছানো কোর্স আছে। যে পরীক্ষা দিতে যাও সেই কোর্স অ্যাভেলেবেল মোটামুটি হয়েছে অনেকটাই। এনএম, জিএনএম, ঠিক আছে, এসএসসি, জিডি, রেল, এসএসসির সিএইচএসএল বলো, এমটিএস বলো, এতটুকু ঠিক আছে। পিএসসির পরীক্ষা তো মোটামুটি, ডাব্লিউবি, কেপি যে পরীক্ষাগুলো হচ্ছে কম বেশি সবটুকু না হলেও অনেকটাই আমরা আনতে পেরেছি। প্রাইমারি টেট অনেকটা ব্যাচ আপাতত চলছে। যদি কার মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, দেন পেড কোর্স অপশনে গিয়ে তুমি চুজ করতে পারো। ঠিক আছে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেকের জন্য। ওকে, টাটা, বাই।